অনেকে এখন পরিচয় দিতে লজ্জা পাচ্ছি। মনে করেন এখন ঘরে ঘরে সাংবাদিক, পকেটে পকেটে সাংবাদিক। এমনও ঘর আছে 2-3 জন 4 জন 5 জন সাংবাদিক, স্বামী সাংবাদিক, বউ সাংবাদিক। এই অবস্থায় এখন হয়ে গেছে, বিশেষ করে মফস্বলে। এখন আমাদের প্রথম এখন দাবি হওয়া উচিত যে আমাদের যে মানসম্মান ইজ্জতটা যে আছে এইটা কেমনে বাঁচাবো, এই জন্যও কিন্তু আপনাদেরকে এইখানে আমরা আহ্বান করছি। সরকারের যে উদ্যোগটা, সেই উদ্যোগটাকে আমরা সাধুবাদ জানাই যে সাংবাদিকদের নিবন্ধন করতে হবে। এখানে কোনো অন্য কোনো মত আমরা আশ্রয় দেব না। অনেকে ভাবতে পারেন যে এই নিবন্ধন তালিকা থেকে আমি কি বাদ পড়ে যাই নাকি। সুযোগ নাই ভাই, বাদ পড়ার সুযোগ নেই। এই কারণে সরকারের যে সংস্থা বা যে দপ্তর নিবন্ধন করবে, অবশ্যই সেই দপ্তরে আমাদের প্রতিনিধি থাকবে, জাতীয় প্রেস ক্লাবের প্রতিনিধি থাকবে, ইউনিয়নের প্রতিনিধি থাকবে, বড় বড় বিট ভিত্তিক যে সংগঠনগুলো আছে সেই সংগঠনের প্রতিনিধি থাকবে। না হলে তো এটা বাস্তবায়ন সম্ভব না। তো ওই প্রতিনিধিরা, মনে করেন আমরা 5 বছর যারা সাংবাদিকতা করি তাদের অটো নিবন্ধন হবে, সমস্যা নেই তো। এখন যিনি ঢাকা রিপোর্টার্স ইউনিটির মেম্বার, উনি তো কমপক্ষে 5 বছর সাংবাদিকতা করেই মেম্বার হয়েছেন, তো ওনার নিবন্ধনটা অটো হয়ে যাবে। হ্যাঁ, নতুন যারা আসবে তাদেরকে অবশ্যই নিবন্ধন পরীক্ষা দিয়ে নিবন্ধিত হইতে হবে। চিফ রিপোর্টারদেরকে একসাথে ডাকা ডিএরওর ক্ষেত্রে মনে হয় আমি আর শুনি নাই। এটা খুবই একটা ভালো চমৎকার একটা প্ল্যান, এটা খুব ভালো হয়েছে। এটার জন্য আমি মনে করি ডিআরইউ যদিও পেশাগত মানোন্নয়নের জায়গাটা থেকে এটা প্রতিষ্ঠিত হয়েছে, আমাদের এখনই ডিআরইউকে এটা সাংবাদিকদের যদি আর্থিক নিরাপত্তাটা নিশ্চিত না হয় এবং জীবনের নিরাপত্তা নিশ্চিত না হয়, তাহলে পেশাগত মানোন্নয়নের যতই আমরা কথা বলি না কেন, তাহলে সেটা কাজ হবে না। এই জন্য ডিআরইউ যেহেতু পেশাদার সাংবাদিকদের বৃহত্তম সংগঠন হিসেবে, আমি মনে করি ডিআরইউকে এই ওয়েস্ট বোর্ড বেতন কাঠামো নিয়ে কথা বলতে হবে। সেটা কি ওয়েস্ট বোর্ডের ফর্মে হবে না অন্য কোনো ফর্মে হবে, ডিআরইউকে এটা নিয়ে সোচ্চার হতে হবে। পে স্কেলের সঙ্গে সঙ্গে তার সাথে সামঞ্জস্য রেখে সাংবাদিকদের বেতন বাড়ানোর সুনির্দিষ্ট কর্মসূচি ডিআরইউকে দিতে হবে। নানা চড়াই উচ্চাই ছিল, কিন্তু একদিনও নির্বাচন 30শে নভেম্বরের পরে হয়নি। সো এটা আমাদের বড় একটি সাকসেস, গণতান্ত্রিক একটি উপায়ের, মানে বাংলাদেশের বা কোনো দেশে গণতন্ত্র না থাকলেও ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গণতন্ত্র ছিল, এটা বলা যায় আর কি। প্রায়শই দেখি যে ছোটো ছোটো সংগঠন, আমরা যারা বিট ভিত্তিক সংগঠন করি, তাদের একটা প্রোগ্রাম হলে দেখবেন পরের দিন ওই বিটের রিপোর্টার কিন্তু রিপোর্টটা খুব ভালোভাবেই দেয়। সবাই তো ডিআরইউর সদস্য, কিন্তু নিউজটা কিন্তু কেউ হাউজে আমরা জমা দেই না। কে করবে কে করবে না এই হয়তো দোটানায় থাকি আমরা। দিন শেষে আসলে ঢাকা রিপোর্টার্স ইউনিটির কাভারেজটা খুবই পুর। যে এখানে যে এআই ট্রেনিংটা হয়েছিল, এই ট্রেনিংটা আমি করেছি এবং খুবই উপকৃত হয়েছি। তো ভবিষ্যতে আসলে এই ট্রেনিংগুলো মানে চালু রাখা খুবই দরকার। ডিআরইউ সাম্প্রতিক সময় যে ধরনের প্রশিক্ষণ কর্মশালা বাস্তবায়ন করেছে, একই সঙ্গে বেশ যে কোনো ক্রাইসিসে সাংবাদিকদের, বিশেষ করে নিকট অতীতে যে জ্বালানি সংকট ছিল, সেক্ষেত্রেও অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা ডিআরইউ রেখেছে। আমার এখনও পর্যন্ত ঢাকায় প্রায় 14 বছর সাংবাদিকতা করি। আমি শীর্ষ নিউজ, আজকের পত্রিকা এবং বৈশাখী টেলিভিশনের পরে এখন কাজ করছি ডেইলি টাইমস অফ বাংলাদেশে। বারবার চেষ্টা করে ব্যর্থ হয়েছে এরকম না, কিন্তু এখনও সদস্য পদ পাইনি। আশা করছি সামনে আপনাদের সঙ্গে সদস্য হিসেবে কাজ করতে পারবো, সেটুকু প্রত্যাশা থাকলো। প্রশিক্ষণের ব্যাপারে একটা প্রশংসনীয় প্রশিক্ষণ আমরা ইতিমধ্যে ঢাকা রিপোর্টার্স ইউনিটি দিয়েছে এআই নিয়ে, এবং এটার ব্যাপারে সবাই খুব পজিটিভ ইম্প্যাক্ট পড়েছে এবং এর জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়েছে ইতিমধ্যে। আমার মনে হয় এই ধরনের প্রশিক্ষণগুলোতে আরও বেশি মনোযোগীভাবে আর এই ধরনের প্রশিক্ষণগুলো আরও বেশি দেওয়ার ব্যাপারে আরও উদ্যোগী হবেন। এখানে আমরা যেটা করতে চাই, আমাদের উন্নয়ন তো হবেই, পাশাপাশি আমাদের সন্তানদের জন্য অঙ্কের ভীতি এবং ইংরেজির ভীতি আমরা কাটাতে চাই। আমি যেহেতু প্রশিক্ষণ সম্পাদক, সেই কারণে এই বিষয়টা নিয়ে আমি একটু বেশি চিন্তা করছি অনেকের চেয়ে। সবাই আমাকে সহযোগিতা করছে। তো অ্যাবাকাস আমরা করব হচ্ছে অঙ্কের ভয় আমাদের বাচ্চাদের যেন কেটে যায়, এই জন্য আমরা অ্যাবাকাস চালু করব এখানে, এবং বাংলা, ইংরেজি এবং চায়না ভাষাটা আমরা এখানে শেখাবো বাচ্চাদেরকে। এখনকার রিপোর্টার্স ইউনিটি দেখলে মনে হয় যে সাংবাদিকদের সক্ষমতা অনেক বেড়ে গেছে, এত সাংগঠনিকভাবে এত আগায় গেছে সবাই, যে মানে একটা দেখতেও ভাল লাগে যে আমি সাংবাদিক। এখন পরিচয় দিতেও
একটু লাগে আর কি। আমাদের এক্সিকিউটিভ বডির মেয়াদ 2 বছর আসলেই করা উচিত। হ্যাঁ, এটা হলে ভালো হবে, আপনাদের প্ল্যান করতে ভালো হবে। এই আর কি। আর ডিআরইউর অবশ্যই আত্মনির্ভরশীল হতে হবে। আমি চাই যে দীর্ঘদিন থেকে এটা বলতে চাইলাম যে গভর্নমেন্ট থেকে ডিরেক্ট কোনো বাৎসরিক কোনো বাজেট এটা রাখা যায় কিনা ডিআরইউর জন্য, ফিক্সড একবারে, যে আমাদের যা খরচ হয় একটা আয় ব্যয় হিসেব করে তাদেরকে বলা, ফিনান্স মিনিস্ট্রিতে প্রয়োজনে দেওয়া, এটা করা যায় কিনা আমি বলবো। তার আগে একটা প্রস্তাব আসছে এখানে, আমি আমার অভিমতটা ব্যক্ত করতেছি যে আপনারা বলছেন যে সরকারের পক্ষ থেকে ডিআরইউর জন্য কোনো অনুদান নেওয়া বা এই জায়গায় আমার একটা অবস্থান হলো, সাংবাদিকতা হলো সবসময় এস্টাবলিশমেন্টের সঙ্গে যুদ্ধ করা। তো আপনি যার সঙ্গে যুদ্ধ করবেন তার কাছ থেকে অনুদান নিয়ে আপনি এই পেশায় কিভাবে মাথা উঁচু করে থাকবেন? আর নতুন সাংবাদিক যারা আসলো, নতুন মেম্বার যারা আসলো, তাদের সাথে সিনিয়র যারা ভালো তাদের সাথে আমাদের ট্রেনার বাইরে থেকে আনা লাগবে না। আমাদের ডিআরইউতে অনেক পুরস্কারপ্রাপ্ত সাংবাদিক আছে, অনেক ভালো সাংবাদিক আছে। হ্যাঁ, তো তারা একটা ট্রেনিং সেশন করতে পারে। যে ডেন্টাল ক্যাম্প হয় কিংবা ডায়াবেটিক চেক আপ, এগুলো খুবই কাজের এবং অনেকেই দেখছি যে তাদের মা বাবাকে নিয়ে আসে, ফ্যামিলি। এইটা আপনারা চালু রাখবেন, কারণ এটা অনেকের জন্য সহজ হয় না, বাট এটা খুবই ভালো একটা উদ্যোগ। কারণ এখানে যাদেরকে ডাকছেন, যারা চিফ রিপোর্টার বা রিপোর্টারও যারা থাকেন, আমার মনে হয় ম্যাক্সিমামই আমরা ডিআরইউর সদস্য। আমাদের সবারই আসলে আন্তরিকতার ঘাটতি আছে যে ডিআরইউর একটা নিউজ ছাপানোর ক্ষেত্রে বা পাওয়ার ক্ষেত্রে এই জায়গাটাতে আমরা চাইলেই এই এফোর্টটা দিতে পারি। তাহলে এই সংকটটা এটা কোনো বড় ইস্যু না। আমরা চাইলে এটা সবচেয়ে বেশি কাভারেজ যে কোনো প্রোগ্রামের আমরা ডিআরইউ প্রোগ্রামে দিতে পারি। এই আন্তরিকতাটা আমাদের ঘাটতি আছে। আমরা বিশ্বাস করি আজকে ঢাকা রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী সদস্য যে উদ্যোগ নিয়েছেন, আমার মনে হয় এটা আজকে থেকেই এটা আরও অনেক বেশি ভালো কাভারেজ ডিআরইউ প্রোগ্রামগুলো পাবে। আগামী দিনে ভর্তুকি কমিয়ে আমরা আমাদের স্বাবলম্বী হব, আমাদের সক্ষমতা বাড়াবো। এই ক্ষেত্রে আমরা যার অবস্থান থেকে ডিআরইউকে শক্তিশালী করতে ভূমিকা রাখবো। প্রশিক্ষণ হচ্ছে, এই বছর ভালো প্রশিক্ষণ হয়েছে। আমি একটা প্রশিক্ষণ অংশ নিয়েছিলাম, এই প্রশিক্ষণটাতে কন্টিনিউ হয়, এটা আমার পরামর্শ আর কি। আপনারা যে আমাদের মৃত বা মরহুম সদস্য যারা আছেন তাদের পরিবার বা সন্তানদের আপনারা যে শিক্ষাবৃত্তিটা দিচ্ছেন, সেই শিক্ষাবৃত্তিটা আপনারা অক্টোবর, নভেম্বর বা ওই সময়ে আপনারা দেন। সেটা কিন্তু শিক্ষাবর্ষ শেষ হয়ে যাচ্ছে। এটা কি একটু আগে আনা যায় কিনা, মে জুন বা এর মধ্যে দেওয়া যায় কিনা? তাহলে পরিবারের এই টাকাটা একটু কাজে লাগে আর কি। আমাদের কাভারেজটা দেওয়া আমাদের দায়িত্ব। আমিও এটা মনে করি। আমার মনে হয় যে আমাদের ঢাকা রিপোর্টার্স ইউনিটি আমাদের চিফ রিপোর্টারদের নিয়ে একটা গ্রুপ করতে পারে, চিফ রিপোর্টারদেরকে, যাতে স্পেসিফিক ওই জায়গাটাতে প্রেস রিলিজ দিলে যাতে আমাদের চিফ রিপোর্টাররা দায়বদ্ধ থাকে।